গুড মর্নিং। আগের ক্লাসে আমরা সমযোজ্যতা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা এই সমযোজ্যতা ধারণাটারই বিকাশ ঘটাবার চেষ্টা করব। বিজ্ঞানী হেডলার এবং লন্ডন বলে দুজন বিজ্ঞানী এই সমযোজ্যতা ধারণার আরও উন্নতি সাধন করার জন্য তারা একটা নতুন থিওরি দেন, যাকে ভ্যালেন্স বন্ড থিওরি বলা হয়। পরবর্তীকালে পাউলিং এবং স্লেটার বলে দুজন বিজ্ঞানী এই সমযোজ্যতা ধারণাটার আরও উন্নতি সাধন করেন। ফলে আজকে মূলত আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্ব, ভীষণ ইম্পর্ট্যান্ট, কেমিস্ট্রি জানার জন্য ভ্যালেন্স বন্ড তত্ত্ব জানতেই হয়। আর এই ভ্যালেন্স বন্ড তত্ত্ব সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করব। ভ্যালেন্স বন্ড তত্ত্ব, এই ভ্যালেন্স বন্ড তত্ত্ব আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। তো সমযোজী বন্ধন তৈরির ক্ষেত্রে ভ্যালেন্স বন্ড তত্ত্বের যে স্বীকার্যগুলো, সেই স্বীকার্যগুলোকে আমরা সংক্ষেপে একটু নোট আউট করার চেষ্টা করব। যেমন বিজোড় ইলেকট্রনযুক্ত পারমাণবিক অরবিটালের অভিলেপনে সমযোজী বন্ধন গঠিত হয়। বোঝা গেছে? সমযোজী বন্ধন যে তৈরি হয় তাতে যে পারমাণবিক অরবিটালগুলো আছে, sp-df পারমাণবিক ধারণা আছে। তো sp-df আমরা পরমাণুর গঠন স্ট্রাকচারে দেখেছি যে sp-df যে পারমাণবিক অরবিটালগুলো আছে, এই পারমাণবিক অরবিটালগুলোর অভিলেপনের মাধ্যমে সমযোজী বন্ধনের সৃষ্টি হয় এবং সেই অরবিটালগুলোর অভিলেপন ঘটে যে অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন থাকে। 2 নম্বর বলছে, এই ধরনের পারমাণবিক অরবিটাল অভিলেপনের ফলে যে সমযোজী বন্ধন তৈরি হয় তাতে অরবিটালের অভিমুখই হলো বন্ধনের অভিমুখ। যেহেতু অরবিটালগুলো নির্দিষ্ট অভিমুখে বিন্যস্ত থাকে, সুতরাং অরবিটালগুলোর অভিমুখই হবে তাদের বিন্যস্ত অভিমুখ। ঠিক আছে? এবং এই ধরনের পারমাণবিক অরবিটালের ফলে মনে রাখবে যোজ্যতা কক্ষের বিজোড় ইলেকট্রন সংখ্যা হলো যোজ্যতা। আর এরকম পারমাণবিক অরবিটালে অভিলেপন দু রকম হতে পারে, ফলে অভিলেপন দু রকম হতে পারে। অভিলেপন দু প্রকার হতে পারে, মুখোমুখি বা পাশাপাশি। ফলে পারমাণবিক অরবিটালগুলোর যে অভিলেপন হবে, সে পারমাণবিক অরবিটালগুলোর অভিলেপন মুখোমুখি হেড টু হেড হতে পারে, আবার পাশাপাশি অভিলেপন হতে পারে। অভিলেপনের মাত্রা বৃদ্ধির সঙ্গে বন্ধন দৃঢ়তা বৃদ্ধি পায়। অভিলেপনের মাত্রা যত বেশি হবে বন্ধন তত দৃঢ় হবে, বন্ধন দৃঢ়তা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড় সংশ্লিষ্ট পরমাণুর অধিকারে থাকে। সংশ্লিষ্ট পরমাণুর অধিকার অনেকাংশে বজায় থাকে। বোঝা গেছে তো? বন্ধন তৈরি হওয়ার আগে কোনো একটা ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন একটা পরমাণুর অধিকারে যতটাই থাকে, বন্ধন গঠিত হওয়ার পরও অনেকটাই বজায় থাকে। আর যে মুক্ত ইলেকট্রন আছে, যে সমস্ত ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, অন্য ইলেকট্রন কক্ষগুলি তাদের স্বকীয়তা বজায় রাখে।
এই হলো ভ্যালেন্স বন্ড তত্ত্বের মূল বক্তব্য। বোঝা গেছে ভ্যালেন্স বন্ড সমযোজী বন্ধনের আধুনিক ধারণা, সমযোজী বন্ধনের আধুনিক ধারণা, ভ্যালেন্স বন্ড তত্ত্ব, ভ্যালেন্স বন্ড তত্ত্ব, ভ্যালেন্স বন্ড থিওরি। মূল বক্তব্য স্বীকার্যগুলো যে বিজোড় ইলেকট্রনযুক্ত পারমাণবিক অরবিটালের অভিলাপনের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়, আর অরবিটালের অভিমুখেই হলো সমযোজী বন্ধনের অভিমুখ। যোজ্যতা কক্ষের বিজোড় ইলেকট্রন সংখ্যাই হলো যোজ্যতা। অভিলপন দুরকম হতে পারে, মুখোমুখি বা পাশাপাশি। অভিলপনের মাত্রা বৃদ্ধির সঙ্গে বন্ধন দৃঢ়তা বৃদ্ধি পায়, আর যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে সেই ইলেকট্রন জোড় সংশ্লিষ্ট পরমাণুর অধিকার অনেকটাই অধিকারে থাকে, আর যে সমস্ত ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না সেই ইলেকট্রন কক্ষকগুলি তাদের স্বকীয়তা বজায় রাখে। এটাকে আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্ব বলে থাকি। ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে H2 অণুর গঠন ব্যাখ্যা। আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করার চেষ্টা করব। যখন দুটো হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে অণু তৈরি হয় তখন সেখান থেকে শক্তির অবনমন ঘটে, এবং দুটো হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসে তখন এদের মধ্যে বিভিন্ন ধরনের আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের সৃষ্টি হয়। আমরা দুটো হাইড্রোজেন পরমাণুকে যদি ধরে নিই, এই একটা হাইড্রোজেন পরমাণু আর এই একটা হাইড্রোজেন পরমাণু, এর নিউক্লিয়াসকে ধরে নিলাম Na, আর এর নিউক্লিয়াসকে আমি ধরে নিলাম Nb, এর ইলেকট্রন ধরে নিলাম Ea, এর ইলেকট্রনকে আমি ধরে নিলাম Eb। বোঝা গেছে? এই দুটো হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে তখন এদের মধ্যে বিভিন্ন ধরনের বিকর্ষণ এবং আকর্ষণ বলের সৃষ্টি হবে। যেমন এই নিউক্লিয়াসের সাথে এই নিউক্লিয়াসের বিকর্ষণ হবে, আবার এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের বিকর্ষণ হবে, আবার এর নিউক্লিয়াসের সাথে এর ইলেকট্রনের আকর্ষণ হবে। এই আকর্ষণ এবং বিকর্ষণ বলগুলো যদি আমরা দেখি তাহলে আমরা এরকম করে দেখব। আকর্ষণ বল, এর নিউক্লিয়াসটাকে পজিটিভ দিয়ে প্রকাশ করলাম, এর নিউক্লিয়াসকে পজিটিভ দিয়ে, এর ইলেকট্রনকে মাইনাস, এর ইলেকট্রনকে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটাই কিন্তু এরকম হবে। এই ধরনের আকর্ষণ বল কাজ করবে। বোঝা গেছে? পজিটিভের সঙ্গে নেগেটিভ, নেগেটিভের সঙ্গে এই ধরনের আকর্ষণ বলগুলো এখানে ক্রিয়াশীল হবে। আর বিকর্ষণ বলগুলোর কথা যদি বিবেচনা করি, বিকর্ষণ বলগুলোর কথা যদি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে এই যে এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে, এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে। ফলে দুটো হাইড্রোজেন পরমাণু যখন অনুগঠনের স্বার্থে কাছাকাছি আসার চেষ্টা করবে তখন তাদের মধ্যে এই ধরনের আকর্ষণ বলের সৃষ্টি হবে আর এ ধরনের বিকর্ষণ বলের সৃষ্টি হবে। ফলে দুটো হাইড্রোজেন পরমাণু যত কাছাকাছি আসবে তাদের মধ্যে এই আকর্ষণ বলের মান বিকর্ষণ বলের তুলনায় ধীরে ধীরে বাড়তে থাকবে এবং স্থিতিশক্তি ধীরে ধীরে কমবে। একটা সময় আসবে যখন আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের মান সমান হবে, অণুটা তখন সাম্য অবস্থায় পৌঁছাবে এবং এই অবস্থায় স্থিতিশক্তির মান সর্বনিম্ন হবে এবং হাইড্রোজেন পরমাণু দুটোর পারমাণবিক অরবিটালের অভিলাপনের ফলে হাইড্রোজেন অণু তৈরি হবে। এই দুটো অণু যখন কাছাকাছি আসবে তখন এদের মধ্যে পারমাণবিক অরবিটালের অভিলাপনের ফলে হাইড্রোজেন অণু তৈরি হবে এবং এই অবস্থায় কী হবে, এদের মধ্যে যে আন্তর পারমাণবিক দূরত্ব সর্বনিম্ন হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা প্রায় 74 পিকোমিটার এবং এই ধরনের অণু তৈরি হওয়ার সময় শক্তি উৎপন্ন হবে। শক্তিটা নির্গত হওয়ার ফলেই অণু অধিক স্থিতিশীলতা লাভ করে। বোঝা গেছে? তাহলে ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে যদি আমরা হাইড্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করার চেষ্টা করি, হাইড্রোজেন অণুতে সমযোজী বন্ধন, তাহলে সেক্ষেত্রে দুটো হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের কাছাকাছি এসে সমযোজী বন্ধন তৈরি করার চেষ্টা করে তখন এদের মধ্যে বিভিন্ন ধরনের আকর্ষণ এবং বিকর্ষণ বলের সৃষ্টি হয়। যত কাছাকাছি আসার চেষ্টা করে তাদের মধ্যে আকর্ষণ বলের মান ধীরে ধীরে বাড়তে থাকে আর বিকর্ষণ বলের মান হ্রাস পায়। একটা সময় আসে যখন আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান সমান হয়, তখন স্থিতিশক্তি সর্বনিম্ন হয়। আরও কাছাকাছি যদি আসার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু স্থিতিশক্তি আবার বাড়তে থাকে বলে তারা আর কাছাকাছি আসতে পারে না।
ফলে 74 পিকোমিটারের মতন কাছাকাছি যখন আন্তঃপারমাণবিক দূরত্ব হয় তখন এই স্থিতিশক্তি সর্বনিম্ন হয় এবং দুটো হাইড্রোজেন পরমাণু পারমাণবিক অরবিটালের অভিলেপনের ফলে হাইড্রোজেন অণু তৈরি হয়। আমরা এই যে স্থিতিশক্তি হ্রাস আমরা গ্রাফিক্যালি যদি সেটা দেখার চেষ্টা করি কিভাবে স্থিতিশক্তি হ্রাস ঘটে সেটাই আমরা দেখব। আমরা আন্তঃপারমাণবিক দূরত্ব, এদিকে স্থিতিশক্তি, এবং দুটো পরমাণু তারা যখন অনেক দূরে থাকে তখন তাদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন কাজ করে না। যারা যখন অনেক দূরে থাকে হাইড্রোজেন পরমাণু দুটো তখন তাদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন থাকে না এবং সময়ের সাথে সাথে তারা যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে আকর্ষণ বলে সৃষ্টি হয় এবং তাদের মধ্যে শক্তির মান কমতে থাকে এবং এই জায়গায় এসে তাদের মধ্যে শক্তির মানটা সর্বনিম্ন হয়। বোঝা গেছে? এইভাবে স্থিতিশক্তির মানটা যত কাছাকাছি আসছে স্থিতিশক্তির মানটা কমতে কমতে আরও যদি কাছাকাছি আসার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তাদের স্থিতিশক্তির মান আবার বাড়বে। ফলে এর চেয়ে কাছাকাছি এরা আসতে পারে না। এই দূরত্বটাকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য এবং এর মান বন্ধন দৈর্ঘ্য 74 পিকোমিটার এবং এই অবস্থায় এদের মধ্যে যে শক্তি উৎপন্ন হয়, শক্তি যে বেরিয়ে যায় এটাকে বলা হয় বন্ধন শক্তি এবং এর মান প্রায় 435.8 কিলোজুল পার মোল। বোঝা গেছে? তাহলে আমরা গ্রাফিক্যালি যে স্থিতিশক্তির যে হ্রাস ঘটছে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে যখন হাইড্রোজেন অণু তৈরি করে তখন গ্রাফিক্যালি আমরা বোঝার চেষ্টা করছি কীভাবে স্থিতিশক্তির মানটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। এভাবে স্থিতিশক্তির মানটা যত এরা কাছাকাছি, এরা যখন অনেক দূরে থাকে তখন এদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন থাকে না, কোনো মিথস্ক্রিয়া ক্রিয়াশীল নয়। কিন্তু এরা যখন কাছাকাছি আসে তখন এদের মধ্যে কি হয়, এদের মধ্যে বিভিন্ন ধরনের আকর্ষণ এবং বিকর্ষণ বলে সৃষ্টি হয় এবং একটা সময় আসে যখন এরা সর্বাধিক কাছাকাছি আসে তখন এদের স্থিতিশক্তির মান সর্বনিম্ন হয় এবং বিকর্ষণ আর আকর্ষণ সমান হয়। তখন এরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সমযোজী বন্ধন তৈরি করে। হাইড্রোজেনের ক্ষেত্রে এই দূরত্বটা হলো 74 পিকোমিটার এবং এই অবস্থায় এদের মধ্যে স্থিতিশক্তির উৎপন্ন হয় যাকে বন্ধন শক্তি বলে এবং বন্ধন শক্তির মান প্রায় 435.8 কিলোজুল পার মোল। ফলে এভাবে আমরা হাইড্রোজেন অণুর গঠন ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। একই রকম আমরা যদি দেখি যে হিলিয়াম অণু উৎপন্ন হয় না কেন বা এর অস্তিত্ব নেই কেন, তাহলে দেখব দুটো হিলিয়াম পরমাণু যখন কাছাকাছি এসে সমযোজী বন্ধন তৈরি করতে চাইবে তখন এদের মধ্যে 4 ধরনের আকর্ষণ বলে সৃষ্টি হয় কিন্তু 5 ধরনের বিকর্ষণ বলে সৃষ্টি হয়। যেহেতু আকর্ষণ বলের তুলনায় বিকর্ষণ বলের মান বেশি হয় ফলে সে কারণে হিলিয়াম অণুর কিন্তু অস্তিত্ব নেই, অর্থাৎ হিলিয়াম অণু গঠিত হতে পারে না। পারমাণবিক অরবিটাল বা পারমাণবিক কক্ষ। আমরা পরমাণু গঠন চ্যাপ্টারটাতে একটা ধারণা পেয়েছি যে একটা পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই অঞ্চলটাকে বলা হয় পারমাণবিক অরবিটাল। বোঝা গেছে? ধারণা আছে তো? পারমাণবিক অরবিটাল শুনেছ যে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ত্রিমাত্রিক অঞ্চলে যে অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক অর্থাৎ ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেই অঞ্চলটাকে বলা হয় পারমাণবিক অরবিটাল। এরকম পারমাণবিক অরবিটালের নাম বলো তো। যেমন পারমাণবিক অরবিটালের নাম ASP DF। ঠিক আছে, আমরা এই পারমাণবিক অরবিটালেরই একটা ধারণা তৈরি করার চেষ্টা করব কারণ ভ্যালেন্স বন্ড থিওরির সাথে পারমাণবিক অরবিটালের একটা সম্পর্ক আছে। আমরা একটু আগে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে হাইড্রোজেনের গঠন ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তোমরা বলতে পারবে যে হাইড্রোজেন অণু যখন তৈরি হয় তখন কতটা পরিমাণ শক্তি রিলিজ হয়? উত্তরটা তৈরি করবে। হাইড্রোজেন অণু তৈরির সময় কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হয়? আমরা পারমাণবিক অরবিটালের ক্ষেত্রে দেখলাম নিউক্লিয়াসের চারপাশে
ত্রিমাত্রিক অঞ্চল ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক সেই অঞ্চলটাকে বলা হয় পারমাণবিক অরবিটাল। এবং এরকম পারমাণবিক অরবিটাল, যে পারমাণবিক অরবিটালের মধ্যে আমরা এস অরবিটালের আকৃতি দেখব, এস অরবিটাল। ঠিক আছে, যেহেতু এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান 0, ফলে এক্ষেত্রে এম এর মান 0 হয়। এল এম কী বলতো? কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এল হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা, মান যদি 0 হয় তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানও 0 হবে। অর্থাৎ এস অরবিটালের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি হ্রাস পায় না। নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চলে, গোলাকৃতি একটা অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক হয়, এটাকে বলা হয় এস অরবিটাল। বোঝা গেছে? যেমন এটা হলো 1s অরবিটাল। আমরা যদি 2s, তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। আবার বলছি যে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক, সেটাকে বলা হয় পারমাণবিক অরবিটাল। এই ধরনের পারমাণবিক অরবিটালের উদাহরণ sp-df। এবং এরা কোন অক্ষ বরাবর কোন দিকে ছড়িয়ে থাকবে সেটা নির্ভর করবে তাদের এম এর মানের উপর। যেমন এস অরবিটালের ক্ষেত্রে এম এর মান একটাই হওয়ায় এরা কোনো অক্ষ বরাবর ছড়িয়ে থাকে না। নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চলে এদের ঘনত্ব সর্বাধিক হয়। ফলে 1sের ক্ষেত্রে দেখব নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে একটা নির্দিষ্ট অঞ্চলে এদের ঘনত্ব সর্বাধিক হয়। আমরা যদি 2sের ক্ষেত্রে দেখি, তাহলে 2sের ক্ষেত্রে দেখব নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে একটা নির্দিষ্ট অঞ্চলে ঘনত্ব সর্বোচ্চ হয়, তারপর আবার ধীরে ধীরে কমতে থাকে এবং শেষে আরেকটা অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক হয়। ফলে 2sের ক্ষেত্রে আমরা এরকম দুটো অঞ্চল পাবো, ইলেকট্রন সমৃদ্ধ দুটো অঞ্চল পাবো। এবং এই দুটো অঞ্চলের মাঝখানে যে জায়গাটা, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদম নেই, সেই জায়গাটাকে বলা হয় নট। ফলে এটা হলো 2sের আকার। আমরা 3sের আকারটা যদি দেখি, তাহলে 3sের ক্ষেত্রে দেখব নিউক্লিয়াসের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তারপর আরেকটা অঞ্চল পাবো যেখানে ইলেকট্রনের ঘনত্ব আবার সর্বোচ্চ হয়, আমরা আরেকটা অঞ্চল পাবো যেখানে ইলেকট্রনের ঘনত্ব আবার সর্বোচ্চ হয়। ফলে 3sটা হবে এরকম, এটা হলো 2s, এটা হলো 1s, এটা হলো 3s। এক্ষেত্রে নোডের সংখ্যা কিন্তু 2। ফলে 1s, 2s এবং 3s, এই যে পারমাণবিক অরবিটালগুলো আছে দেখতে পাচ্ছ, বলো তো এই পারমাণবিক অরবিটালগুলো এরা কিন্তু এর সবগুলো গোলাকার, কিন্তু এদের আকার ছোট বড় আছে। 1sের তুলনায় 2s বড়, 2sের তুলনায় 3s বড়। 1sের কোনো নোট নেই, 2sে একটা নোট আছে, 3sে দুটো নোট আছে। বোঝা গেছে নিশ্চয়ই? এই পারমাণবিক অরবিটালগুলোকে এস অরবিটাল বলি। আমরা যদি পি অরবিটালের আকার কীরকম হবে বলো তো? পি অরবিটালের ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত? 1, তাই তো? জানা আছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 1। গৌণ কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয়, তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? -1, 0, +1, তিনটা মান হবে। ফলে পি অরবিটাল 3 রকমের হয়, 3টা অক্ষ বরাবর পি অরবিটাল ছড়িয়ে থাকে। কাজে পি অরবিটাল এবং পি অরবিটালের আকার ডাম্বেল আকারের হয়। তাহলে পি অরবিটাল x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর ছড়িয়ে থাকে। x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। আমরা এই 3টা অরবিটালকে যদি আলাদা করে ভাবি, আলাদা করে আঁকাই, তাহলে এই পি অরবিটালগুলো হবে এরকম। এটা হলো px, এই অরবিটালটা হলো py অরবিটাল। এরা একটা অক্ষ বরাবর ছড়িয়ে থাকে। এই অরবিটাল এটা হবে পি অরবিটাল, px, এর py, pz অরবিটাল। অর্থাৎ পি অরবিটাল 3টা। পি অরবিটাল কিন্তু কি হয়? পি অরবিটাল এই অক্ষ বরাবর ছড়িয়ে থাকে। যেহেতু পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 1, ফলে এম এর মান হবে 3টা, -1, 0, +1। বোঝা গেছে নিশ্চয়ই?
অর্থাৎ পি অরবিটাল 3 রকম হয় এবং এরা ডাম্বেল আকারের হয়। এরা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং পি অক্ষ বরাবর, এরা এক্স ওয়াই আর জেড অক্ষ বরাবর এরা ছড়িয়ে থাকে এবং পি অরবিটালগুলোর আকার হয় এরকম। বোঝা গেছে? আমরা যদি ডি অরবিটালের কথা দেখি, ডি অরবিটালের ক্ষেত্রে কি হবে বলো তো? ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2, তাই তো? ঠিক আছে না? এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কত হবে? -2 -1 0 +1 +2। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যদি 5টা মান পাই তাহলে 5 ডি অরবিটাল কিন্তু 5 ধরনের হয় এবং এই 5 ধরনের ডি অরবিটালের যদি ছবিগুলো আমরা আঁকি তাহলে ছবিগুলো এরকম হবে। যেমন এটা হলো ডি এক্স ওয়াই, এটা এক্স, এটা ওয়াই যদি হয় তাহলে ডি অরবিটাল হবে, মনে রাখবে, এটা ডি এক্স ওয়াই, এ হলো ডি এক্স ওয়াই। এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি থাকবে। ওয়াই জেড যদি হয় তাহলে এই অরবিটালটার নাম কি হবে বলো তো? ডি ওয়াই জেড। এটা যদি এক্স আর জেড হয় তাহলে এই অরবিটালটার নাম হবে, এইভাবে এরা অক্ষের মাঝ বরাবর এক্স জেড। আর একটা অক্ষ থাকে এক্স আর ওয়াই অক্ষ বরাবর এবং এটাকে বলা হয় ডি এক্স টু ওয়াই টু। আর একটা অক্ষ থাকে জেড অক্ষ বরাবর, আর এইভাবে এটাকে ডি জেড টু বলা হয়। সুতরাং ডি অরবিটালের সংখ্যা 5 এবং এই 5টা ডি অরবিটাল বিভিন্ন অক্ষে বরাবর, বিভিন্ন অক্ষের মাঝ বরাবর এইভাবে ছড়িয়ে থাকে। সুতরাং পি অরবিটাল, ডি অরবিটাল এবং এস অরবিটাল এরা নির্দিষ্ট আকার বিশিষ্ট। জেড এস অরবিটাল কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর ছড়িয়ে থাকে না, নিউক্লিয়াসের চারপাশে গোলাকার অঞ্চলে বিস্তৃত থাকে। পি অরবিটালগুলো ডাম্বেল আকারের হয় এবং এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ছড়িয়ে থাকে এবং ডি অরবিটালগুলোর গঠন খানিকটা জটিল এবং এরা এইভাবে বিভিন্ন অক্ষ এবং অক্ষের মাঝ বরাবর ছড়িয়ে থাকে। এই অরবিটালগুলোকে আমরা পারমাণবিক অরবিটাল বলি। এই অরবিটালগুলোরই ওভারল্যাপনের ফলে কিন্তু পারমাণবিক অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে, অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। তোমরা বলতে পারবে যে আমরা যে S1 S2 S3 S দেখলাম, 3S অরবিটালের নোডের সংখ্যা কত? অরবিটালের অভিলেপন ও সমযোজী বন্ধন। আমরা দেখলাম পরমাণুর বিভিন্ন অরবিটাল এসপি ডিএফ অরবিটালগুলো বিভিন্ন অক্ষ বরাবর ছড়িয়ে থাকে। এই অরবিটালগুলোরই ওভারল্যাপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। আমরা এই ধরনের অরবিটালের অভিলেপনের ফলে যে সমযোজী বন্ধন তৈরি হয় সেই গঠন প্রক্রিয়াটাই সম্পর্কে একটা আন্দাজ তৈরি করব, আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। আর এই ধরনের অভিলেপন কিন্তু দুরকম হতে পারে। বোঝা গেছে? অভিলেপন কত রকম হতে পারে? অভিলেপন দু প্রকার হতে পারে, মনে থাকবে তো? অভিলেপন দু প্রকার হতে পারে, সেটা মুখোমুখি হতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে। অথবা অভিলেপনটা কি হতে পারে? পাশাপাশি হতে পারে। মুখোমুখি অরবিটালে অভিলেপন হতে পারে, অভিলেপন পাশাপাশি হতে পারে। এর ফলে সমযোজী বন্ধন কিন্তু দুরকম হয়। যদি মুখোমুখি অভিলেপনের ফলে যে সমযোজী বন্ধন তৈরি হয় তাকে বলা হয় সিগমা। মনে থাকবে, নাম শুনেছ আগে, সিগমা বন্ধন। আর যদি পাশাপাশি অভিলেপন হয় তাহলে যে বন্ধনটা উৎপন্ন হয় তাকে বলা হয় পাই বন্ধন। সুতরাং অরবিটালের অভিলেপনের ফলে যে বন্ধন তৈরি হয়, সমযোজী বন্ধন তৈরি হয়, সেই সমযোজী বন্ধন দুরকম হতে পারে, সিগমা বন্ধন এবং পাই বন্ধন। অরবিটালের মুখোমুখি অভিলেপনের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় সিগমা বন্ধন এবং পাশাপাশি অভিলেপনের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় পাই বন্ধন। আমরা এই ধরনের সিগমা এবং পাই বন্ধনেই দেখব কিভাবে গঠিত হয়। অর্থাৎ সিগমা বন্ধন নিয়ে কথা বলবো। সিগমা বন্ধন, তো সিগমা বন্ধন কিভাবে তৈরি হয় বলো তো? দুটি অরবিটাল, পারমাণবিক অরবিটালের মুখোমুখি অভিলেপনের ফলে সিগমা বন্ধন তৈরি হয়
এবং এই ধরনের সিগমা বন্ধনের ক্ষেত্রে মনে রাখবে যে তিনটা প্রক্রিয়ার মধ্যে কোনো একটা প্রক্রিয়ায় কিন্তু সিগমা বন্ধন তৈরি হতে পারে। যেমন 1 নাম্বার, দুটি বিশুদ্ধ পারমাণবিক অরবিটালের অবিলাপন হতে পারে। দুটো বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল, দুটো বিশুদ্ধ পারমাণবিক অরবিটালের অবিলাপন হতে পারে এবং এই দুটো বিশুদ্ধ পারমাণবিক অরবিটালের অবিলাপন আবার 3 রকমের মধ্যে কোনো এক রকম হতে পারে। যেমন দুটো বিশুদ্ধ দুটি এস অরবিটালের অবিলাপন হতে পারে, দুটি এস অরবিটালের অবিলাপন হতে পারে। যেমন হাইড্রোজেন, এই হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1 এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, তাই তো? ফলে এর একটা এস অরবিটাল এবং এর একটা এস অরবিটাল অবিলাপনের ফলে হাইড্রোজেন অণু তৈরি হতে পারে। ফলে এক্ষেত্রে যে সিগমা বন্ধনটা তৈরি হলো সেটা হলো দুটো এস অরবিটালের অবিলাপনের ফলে গঠিত সিগমা বন্ধন। বোঝা গেছে? তাহলে দুটো এস অরবিটালের অবিলাপনের ফলে সিগমা বন্ধন তৈরি হতে পারে। আবার দুটো পি অরবিটালের, একটা এস এবং একটা পি অরবিটাল, দ্বিতীয় ক্যাটাগরি এস এবং পি অরবিটাল, এই দুটোর অবিলাপন হতে পারে। এস অরবিটাল আর পি অরবিটালেরও অবিলাপন হতে পারে। যেমন মনে করো হাইড্রোজেন এর 1s অরবিটাল, তার সাথে ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কী বলো তো? ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5। এই যে পি অরবিটালে কটা ইলেকট্রন আছে বলো? পি অরবিটালে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ? 5টা ইলেকট্রন এবং পিতে এই 5টা ইলেকট্রন এভাবে আছে। এই যে বিজোড় ইলেকট্রনটা পি অরবিটালে, এই বিজোড় ইলেকট্রন পি অরবিটালে আকার ডাম্বেল আকারের এবং পি অরবিটালের বিজোড় অরবিটাল, বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটালটা আমি এখানে আঁকাচ্ছি, দেখো এই ডাম্বেল আকারের বিজোড় ইলেকট্রন। বোঝা গেছে? আবার বলছি, যে অরবিটালটা বিজোড় ইলেকট্রন যুক্ত অরবিটালটা আমি এখানে আঁকালাম ডাম্বেল আকারের, এটা হলো সিএলের। এবার হাইড্রোজেন আর ক্লোরিন মিলে যখন HCl তৈরি হবে তখন হাইড্রোজেনের এস অরবিটালের সাথে ক্লোরিনের পি অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে HCl তৈরি হবে। বোঝা যাচ্ছে? এইভাবে এখানে সিগমা বন্ধন তৈরি হলো এবং এটা হাইড্রোজেন আর এটা ক্লোরিন মিলে এই সিগমা বন্ধনটা তৈরি হলো। বোঝা গেছে? ফলে এই অবিলাপনটাকে আমরা কি বলবো? sp অবিলাপন, একটার এস আর একটার পি অরবিটাল। আবার কি হতে পারে? দুটো পি অরবিটালেরও অবিলাপন হতে পারে। যেমন এই একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর ক্ষেত্রেও এরকম বিজোড় ইলেকট্রন আছে, তাই তো? এইভাবে বিজোড় ইলেকট্রন আছে, এই দুটো অরবিটালের অবিলাপন হবে। তো এই দুটো অরবিটালকে যদি আমরা ড্র করি ছবিটা, তাহলে কী হবে বলো তো? একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু, এগুলা ক্লোরিন পরমাণুর কি অরবিটাল? পি অরবিটাল, এবং এরা যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন এই অরবিটাল দুটোর অবিলাপন হবে। ফলে এই অবিলাপনটাকে আমরা কি বলবো? দুটো বিশুদ্ধ পি অরবিটালের অবিলাপনের ফলে গঠিত সিগমা বন্ধন, এই ক্লোরিন ক্লোরিন সিগমা বন্ধন। বোঝা গেছে? ফলে পারমাণবিক অরবিটালের যখন বিশুদ্ধ পারমাণবিক অরবিটালের অবিলাপন ঘটে তখন 3টা প্রক্রিয়ার মধ্যে কোনো একটা প্রক্রিয়া হতে পারে। দুটো বিশুদ্ধ এস অরবিটালের অবিলাপন হতে পারে, তাই তো? বোঝা গেছে না? দুটো পি অরবিটালে অবিলাপন হতে পারে বা একটা এস একটা পি অরবিটালে অবিলাপন হতে পারে। আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে চলে যাব। প্রথম ক্যাটাগরিতে আমরা কি দেখলাম? দুটো বিশুদ্ধ পারমাণবিক অরবিটালে অবিলাপন। আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে যদি দেখি তাহলে আমরা দেখব দুটি সংকর অরবিটাল, দুটি হাইব্রিড অরবিটাল। নাম শুনেছ? সংকর অরবিটালের অবিলাপন। পরের ক্লাসে আমরা সংকরায়ন সম্পর্কে আলোচনা করব। অবিলাপন, সংকর অরবিটাল। মনে রাখবে যে দুটো বিশুদ্ধ, 2 বা ততোধিক বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল একে অপরের সঙ্গে মিশ্রিত হয়, সমশক্তি সম্পন্ন যে নূতন অরবিটালগুলো তৈরি করে তাদের বলা হয় সংকর অরবিটাল। 2 বা ততোধিক বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল একে অপরের সঙ্গে মিশ্রিত হয়, সমশক্তি সম্পন্ন যে নূতন অরবিটাল গঠন করে তাদের বলা হয় সংকর অরবিটাল। এরকম সংকর অরবিটালের উদাহরণ sp3, sp2, sp ইত্যাদি।
এই অরবিটালগুলোরই আবার অবিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হতে পারে। যেমন দেখো, দুটো কার্বন পরমাণু, এই একটা কার্বন পরমাণু যার অরবিটালটা sp3 শঙ্কর অরবিটালের আছে, আর একটা কার্বন পরমাণু এরও sp3 শঙ্কর অরবিটাল আছে, এবং শঙ্কর অরবিটালের ছবিটা আঁকায় দেখো, শঙ্কর অরবিটালের ছবি, হাইব্রিড অরবিটাল, একদিকে বড় একদিকে ছোট। আবার এই কার্বনের হাইব্রিড অরবিটালের ছবি, এবং এই দুটো কার্বন যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন এই অরবিটালগুলোর অবিলেপন হবে। এগুলো হলো শঙ্কর অরবিটাল। এই অবিলেপনের ফলে কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি হলো। এইভাবে কি হতে পারে, শঙ্কর অরবিটাল, দুটো শঙ্কর অরবিটালের অবিলেপনের ফলে সিগমা বন্ধন তৈরি হতে পারে। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি, দুটো শঙ্কর অরবিটাল। তৃতীয় ক্যাটাগরির কি হতে পারে বলো তো? তৃতীয় ক্যাটাগরির সিগমা বন্ধন গঠন প্রক্রিয়া, সেটা হলো একটা বিশুদ্ধ ও একটি শঙ্কর অরবিটাল। তাহলে একটা বিশুদ্ধ অরবিটাল আর একটা শঙ্কর অরবিটালের অবিলেপন হতে পারে। যেমন আমরা কার্বন হাইড্রোজেনের বন্ধন যদি দেখি, এই কার্বনের অরবিটাল হলো sp3 আর হাইড্রোজেন হলো 1s অরবিটাল। ফলে কার্বন আর হাইড্রোজেন মিলে যখন বন্ধন তৈরি করবে তখন একটা শঙ্কর অরবিটাল এবং একটা বিশুদ্ধ অরবিটালের অবিলেপন হতে পারে। শঙ্কর অরবিটালের ছবি আর বিশুদ্ধ অরবিটালের ছবি, এরা যখন যুক্ত হয়ে বন্ধন তৈরি করবে তখন এরকম অবিলেপন হবে, এবং এই অবিলেপনের ফলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি হবে। সুতরাং সিগমা বন্ধন তিনটা টেকনিক, তিন ধরনের মধ্যে কোনো এক ধরনের হতে পারে। দুটো বিশুদ্ধ পারমাণবিক অরবিটালের অবিলেপনে গঠিত হতে পারে, বা দুটো শঙ্কর অরবিটালের অবিলেপনে তৈরি হতে পারে, বা একটা শঙ্কর অরবিটাল এবং একটা বিশুদ্ধ পারমাণবিক অরবিটালে অবিলেপনে হতে পারে। এক নজরে আমরা সিগমা বন্ধনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব। সিগমা বন্ধনের বৈশিষ্ট্য, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য মনে রাখবে। সিগমা বন্ধন অরবিটালের মুখোমুখি অবিলেপনে গঠিত হয়। মুখোমুখি অবিলেপনে গঠিত হয় সিগমা বন্ধন। ঠিক আছে, দুটি পরমাণুর মধ্যে সিগমা বন্ধনের সংখ্যাটা কীরকম হবে বলো তো? দুটি পরমাণুর মধ্যে একের বেশি সিগমা বন্ধন গঠিত হতে পারে না, কারণ দুটো অরবিটাল মুখোমুখি একবারে আসতে পারে। বোঝা গেছে? ফলে দুটো অরবিটাল যেহেতু মুখোমুখি একবারে অবিলেপন করতে পারে, ফলে যে কোনো দুটা পরমাণুর মধ্যে, মনে করো এ এবং বি, এদের মধ্যে একাধিক সিগমা বন্ধন তৈরি হতে পারে না, কারণ মুখোমুখি ওভারল্যাপিং একবারে সম্ভব। এবং সিগমা বন্ধনের যদি শক্তির কথা বলি, সিগমা বন্ধন কিন্তু শক্তিশালী। মনে থাকবে, সিগমা বন্ধন কি বলতো? সিগমা বন্ধন শক্তিশালী। কথাটার মানে হলো এটার সক্রিয়তা কম, এর স্ট্রেংথ বেশি। অর্থাৎ সিগমা বন্ধন যেহেতু অবিলেপনের মাত্রা খুব বেশি হয়, সেজন্য সিগমা বন্ধন খুব শক্তিশালী হয়, সহজে ভাঙে না, কিন্তু এর কি সক্রিয়তা কম হয়। এবং সিগমা বন্ধনের ক্ষেত্রে মনে রাখবে, মুক্ত ঘূর্ণন সম্ভব। মুক্ত ঘূর্ণন সম্ভব। কেন মুক্ত ঘূর্ণন সম্ভব বলো তো? কারণ সিগমা বন্ধন যদি তৈরি হয়, সিগমা বন্ধন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে, যেরকম একটা সিগমা বন্ধন যদি তৈরি হয়, তাহলে একটা পরমাণুকে স্থির রেখে আরেকটা পরমাণুকে এরকম ঘোরানো যায়, অর্থাৎ এর ফ্রি রোটেশন সম্ভব। দুটি পরমাণুর মধ্যে একটি বন্ধন যদি থাকে, থাকলে সেটি অবশ্যই সিগমা হবে। কারণ দুটো পরমাণু এ আর বি, এবং এই দুটো পরমাণুর মধ্যে যদি একটা বন্ধন থাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই সিগমা বন্ধন হবে। সিগমা বন্ধন ছাড়া পাই বন্ধন তৈরি হতে পারে না। এবং এই ধরনের সিগমা বন্ধন দুই প্রকার হয়। সিগমা বন্ধন দু ধরনের হয়।
সিগমা বন্ধন দু রকমের হয়, যেমন সমযোজী সমযোজী সিগমা বন্ধন। কখন হবে বলো তো? সমযোজী সিগমা বন্ধন যখন দুটো বিজোড় কি হবে, বিজোড় ইলেকট্রন যুক্ত দুটি অরবিটালের অভিলাপন হবে। অরবিটালের অভিলাপন বোঝা গেছে? যখন সিগমা বন্ধন অরবিটালের অভিলাপন হবে, কিন্তু কি যখন দুটো বিজোড় ইলেকট্রন যুক্ত অরবিটালের অভিলাপন হবে তখন যে বন্ধনটা তৈরি হবে তাকে বলা হবে সমযোজী সিগমা বন্ধন। আর এক ধরনের আছে অসমযোজী সিগমা বন্ধন। অসমযোজী সিগমা বন্ধন কখন হবে? যখন কি হবে বলো তো? একটি ইলেকট্রন পূর্ণ ও অন্যটি ইলেকট্রন শূন্য হবে। ইলেকট্রন শূন্য অরবিটালের অভিলাপন হবে। অরবিটালের অভিলেপন হবে। সুতরাং সিগমা বন্ধনের যেটা বললাম, পরমাণুর মধ্যে যদি একটাই বন্ধন থাকে তাহলে অবশ্যই সেটা সিগমা বন্ধন হবে। এবং সিগমা বন্ধন দু রকম হয়, সমযোজী সিগমা বন্ধন এবং অসমযোজী সিগমা বন্ধন। পাই বন্ধন আমরা সিগমা বন্ধনের গঠন দেখলাম। সিগমা বন্ধন অনেক শক্তিশালী। তো বলো তো, এই যে অণুটা আছে, এই অণুর মধ্যে কত ধরনের সিগমা বন্ধন আছে? H3O+ অণুটাতে কত ধরনের সিগমা বন্ধন আছে? উত্তরটা তৈরি করবে। আমরা পাই বন্ধন যখন দুটো অরবিটালের পাশাপাশি অভিলাপন হবে, অরবিটালের পাশাপাশি অভিলাপনে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় পাই বন্ধন। যেমন আমরা যদি দেখি পাই বন্ধন গঠন প্রক্রিয়া, দুটো ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণু 1s2 2s2 আমরা ক্লোরিন পরমাণু, অক্সিজেন পরমাণু বা ইথিলিন অণুর ক্ষেত্রে যদি দেখি, ইথিলিন অণুর ক্ষেত্রে সেক্ষেত্রে দুটো কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, তাই তো? এবং কার্বনের পি অরবিটালে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন আছে। আর একটা কার্বন পরমাণুর পি অরবিটালেও দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে? এই দুটো ইলেকট্রন আছে এবং এই দুটো ইলেকট্রনের বিজোড় ইলেকট্রন যুক্ত অরবিটালগুলোর কিন্তু অভিলাপন হবে। এবং এই অরবিটাল দুটোর যদি ছবি অঙ্কন করি তাহলে একটা এক্স অক্ষ বরাবর আছে, প্রথম কার্বনটার একটা এক্স অক্ষ বরাবর আছে, একটা ওয়াই অক্ষ বরাবর আছে। এটা হলো প্রথম কার্বন। দ্বিতীয় কার্বনটারও কি একটা এক্স অক্ষ বরাবর আছে, বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ অরবিটালগুলো একটা ওয়াই অক্ষ বরাবর আছে। এটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? এবং এরা যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন এই অরবিটালগুলোর মুখোমুখি ওভারল্যাপিংয়ের ফলে সিগমা বন্ধন তৈরি হবে। ফলে মুখোমুখি অভিলাপনের ফলে সিগমা বন্ধন তৈরি হলো। এই সিগমা বন্ধনটা তৈরি হলো কি, এই আর একটা অরবিটাল কিন্তু থেকে গেছে। এই দুটো অরবিটাল ভালো করে খেয়াল করে দেখো, কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাসে পি অরবিটালে বিজোড় ইলেকট্রন যুক্ত দুটো অরবিটাল আছে, সেই অরবিটাল দুটো হলো এই দুটো। এরকম দুটো কার্বন পরমাণু যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন মুখোমুখি অবলেপনের ফলে একটা সিগমা বন্ধন তৈরি হবে। সেই সঙ্গে যে অন্য যে পি অরবিটালগুলো আছে তারা পাশাপাশি অবিলাপন হবে। যেহেতু এই ছবিটার জন্য এই ছবি দুটোকে আমরা কাছাকাছি আনতে পারছি না, ফলে পাশাপাশি আমরা এইভাবে অবিলাপনটাকে দেখাবো এবং এর ফলে কি হবে? পাই বন্ধন তৈরি হবে। এই পাশাপাশি অবিলাপনটাকে আমরা যদি এই ছবিটাকে কাছাকাছি নিয়ে আসি তাহলে পাশাপাশি অবিলাপনটা কিন্তু এরকম হবে। এবং পাশাপাশি অভিলাপনটা কীরকম হবে? দুটো পি অরবিটালের পাশাপাশি অভিলাপনটা এরকম হয়, এরকম পাশাপাশি অভিলাপন। যেহেতু এই ছবিটার জন্য এই ছবিটাকে কাছাকাছি নিয়ে আসা যাচ্ছে না, সুতরাং এইভাবে পাশাপাশি অভিলাপনের ফলে যে ধরনের বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হয় পাই বন্ধন। যেমন ইথিলিনের মধ্যে দুটো কার্বন পরমাণু, এইভাবে পাই বন্ধনের সৃষ্টি হয়। আমরা যদি আর একটা উদাহরণ দেখি, অক্সিজেন অণুর গঠন, সেক্ষেত্রে অক্সিজেন অণুর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4।
পিতে চারটা ইলেকট্রন আছে, এই দুটো অরবিটাল বিজোড়। আর একটা অক্সিজেন পরমাণুর পিতে এরকম চারটা ইলেকট্রন আছে, বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? তাহলে এই দুটো অরবিটালের যদি আমি ছবি আঁকাই, তাহলে এই দুটো অরবিটালের ছবি হলো এরকম। এইটা একটা অক্সিজেন পরমাণু, এই একটা অক্সিজেন পরমাণু। এরা যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন এই দুটো অরবিটালের মুখোমুখি অবিলেপনের ফলে সিগমা বন্ধন তৈরি হবে। সিগমা বন্ধন তৈরি হলো। আর এই দুটো অরবিটাল যে আছে, এই দুটো অরবিটালের পাশাপাশি অবিলেপন হবে, এবং এই পাশাপাশি অবিলেপনের ফলে পাই বন্ধন তৈরি হবে। ফলে অক্সিজেন অক্সিজেন পাই বন্ধন তৈরি হয়। অক্সিজেন একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। এইভাবে পাশাপাশি অবিলেপনের ফলে পাই বন্ধনের সৃষ্টি হয়। এক নজরে আমরা পাই বন্ধনের বিভিন্ন বৈশিষ্ট্য দেখব। পাই বন্ধনের বৈশিষ্ট্য মনে রাখবে কি বৈশিষ্ট্য? পাই বন্ধনের অস্তিত্ব, অর্থাৎ সিগমা ছাড়া কিন্তু পাই বন্ধন গঠিত হতে পারে না। পাই বন্ধন গঠিত হবে না, দুটো গঠিত হবে না। বোঝা গেছে? দুটো পরমাণুর মধ্যে শুধু সিগমা বন্ধন গঠিত হতে পারে না, শুধু পাই বন্ধন গঠিত হতে পারবে না। সিগমা বন্ধন গঠিত হবে, তারপরে পাই বন্ধন গঠিত হবে। সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধনের শক্তি কম, আর শক্তি কম হয় পাই বন্ধনে দুর্বল হয়। কেন? যেহেতু পাশাপাশি অবিলেপনে দুর্বল হয়, পাশাপাশি অবিলেপনের মাত্রা কম হয়। বোঝা গেছে? তাহলে সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধন কিন্তু দুর্বল, যেহেতু পাশাপাশি অবিলেপনের ফলে, তাই তো? পাশাপাশি অবিলেপনের ফলে পাই বন্ধন তৈরি হয়, সেই জন্য এটা দুর্বল হয়। ঠিক আছে? পাই বন্ধনে কিন্তু এর মুক্ত রোটেশন সম্ভব নয়, মুক্ত ঘূর্ণন সম্ভব নয়, ঘূর্ণন হয় না। যেহেতু পাই বন্ধন একাধিক বন্ধনের সমন্বয় হবে, দুটো বন্ধন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মুক্ত ঘূর্ণন সম্ভব না, মুক্ত ঘূর্ণন হয় না। পাই বন্ধন দুটো পরমাণুর মধ্যে, মনে রাখবে দুটো পরমাণুর মধ্যে যদি দুটো বন্ধন থাকে তাহলে একটা সিগমা হবে আর একটা পাই হবে। দুটো পরমাণুর মধ্যে যদি তিনটা বন্ধন থাকে তাহলে একটা সিগমা হবে, দুটো পাই হবে। ভালো করে মনে রাখবে। কিন্তু দুটো পরমাণুর মধ্যে যদি, আবার বলছি, দুটো পরমাণুর মধ্যে যদি দুটো বন্ধন থাকে তাহলে একটা সিগমা একটা পাই হবে। তিনটা বন্ধন থাকলে একটা সিগমা হবে, দুটো পাই হবে। কিন্তু দুটো পরমাণুর মধ্যে পাই বন্ধনের সংখ্যা কখনো 2-এর বেশি হতে পারে না। কেন? কারণ যেহেতু কার্টেজিয়ান অক্ষের সংখ্যা 3, ফলে কার্টেজিয়ান XYZ তিনটা অক্ষ হয়, একটায় সিগমা বন্ধন থাকবে আর দুটো অক্ষ বরাবর পাই বন্ধন তৈরি হবে। ফলে যে কোনো দুটো পরমাণুর মধ্যে যদি একটাই বন্ধন থাকে সেটা সিগমা, যদি দুটো বন্ধন থাকে তাহলে একটা সিগমা একটা পাই, যদি তিনটা বন্ধন থাকে তাহলে একটা সিগমা দুটো পাই। দুটো পরমাণুর মধ্যে 2-এর বেশি কিন্তু পাই বন্ধন গঠিত হতে পারে না। এবং এই আমরা যে দেখলাম বৈশিষ্ট্যগুলো, সুতরাং দুটো পরমাণুর মধ্যে পারমাণবিক অরবিটালের যদি পাশাপাশি অবিলেপন হয় তাহলে সেক্ষেত্রে পাই বন্ধনের সৃষ্টি হয়, পাই বন্ধন তুলনামূলক দুর্বল হয়। এবং এই আলোচনা শেষে বলতে পারবে যে বিভিন্ন অণুগুলো যে আছে এই অণুগুলোর সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা বের করতে পারবে। যেমন CH3CHO, এর মধ্যে বলো তো কোটা সিগমা বন্ধন আছে এবং কোটা পাই বন্ধন আছে, বের করবে। আবার CH3CN, এর মধ্যে কোটা সিগমা বন্ধন আছে এবং কোটা পাই বন্ধন আছে, উত্তরগুলো তৈরি করবে। বোঝা গেছে? আরেকটা কোশ্চেনের কথা বলছি যে সিগমা এবং পাই বন্ধন, এদের মধ্যে মনে রাখবে যে দুটো পরমাণুর মধ্যে, দুটো A এবং B, এর মধ্যে এই যে বন্ধনটা আছে এটা সিগমা না পাই, এই উত্তরটা তৈরি করবে। বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি দেখলাম? মূলত ভ্যালেন্স ব্যান্ড থিওরি নিয়ে আলোচনা করলাম, এবং কেমিস্ট্রি জানার জন্য ভ্যালেন্স ব্যান্ড থিওরি ভীষণ ইম্পর্টেন্ট। ভালো করে ক্লাসটা ফলো করবে, আমি আশা রাখবো বোঝাতে পেরেছি। তোমরা ভালো করে বুঝে নিবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।